experience every moment through our voice. গল্পে খুঁজে পাবে ভালোবাসার স্পর্শ। স্কুল জীবনের বেশিরভাগ সময় কেটেছে শুধু বন্ধু হিসেবে। ক্লাস 10-এর শেষের দিক থেকেই বেস্ট ফ্রেন্ড নামক ট্যাগটা নিজেদের মাঝেও জুড়ে নিল অভ্রা আর তমা। সেই মেয়ে কিনা আজ পরের সংসার সামলায়। অদ্ভুত, তাই না? সত্যি অদ্ভুত। অমন করে কি দেখছিস? তমার কথায় ধ্যান ফিরল অভ্রার। চল, বাস আসলেই উঠে পড়বো। ওই পাশে চল রাস্তার। বিপরীত পাশে যাওয়ার প্রায় মিনিট 5 পর স্টপে এসে থামলো লোকাল বাসটি। তমা আর অভ্রা সেটাতেই উঠে বসলো। কাল পাত্রপক্ষ দেখতে আসবে আমায়। অভ্রার বেবাক সুরের কথাখানা যেন তমার নিকট এক চমকপ্রদ সুখ খবর। উৎফুল্ল চিত্তে বলল, সত্যি তুই রাজি হয়েছিস? অভ্রা চোখ ঘুরিয়ে তাকালো তমার দিকে। শুধু দেখতেই আসবে, বিয়ে হবে না। সবটা জানার পর ওরা নিজেরাই দেখবি না করে দেবে। যদি সবটা শুনেও রাজি হয়? অভ্রা নীরব, হয়তো ভাষা খুঁজে পাচ্ছে না। বাসের সিটে হেলান দিয়ে নির্বিঘ্নে চোখ বুঝল সে। তুই সবটা জানিস তমা, প্রচ্ছেদ দা ভাই। তমার কণ্ঠ হালকা উঁচু হলো। অভ্রার এই একটা বিষয়ের প্রতি বিরূপ তমা তেতে উঠে বলল, প্রচ্ছেদকে ভালোবাসিস তাই তো? কি করে পারিস বলতো ওই নোংরা লোকটাকে ভালোবাসি বলতে? তোর মুখে বাঁধে না অভ্রা? চোখ মেলে তাকালো অভ্রা, কণ্ঠে স্পষ্ট কিঞ্চিত করুণা বোঝা গেল। এমন বলিস না তমা, ভালোবাসা এসব মানে না। আমি তো চাইছি। পরশু একবার চেষ্টা করেছিলাম তুহিনকে দিয়ে, কিন্তু এবারটিও পারলাম না ওকে শেষ করতে। আমার মন সায় দেয় না রে। তমার করুণা হলো, এই অভ্রা মেয়েটা যে গত 2 বছর আগুনে পুড়ে দগ্ধ হয়েছে তা তো তমা নিজ চোখে দেখেছে, অনুভব করেছে। তার সেই অতি পরিচিত বান্ধবীটি কি করে গত 2 বছরে নিজেকে কোমল মাটি থেকে পাথরে পরিণত করেছে। কেন ওই প্রচ্ছেদকে এখনো ভালোবাসিস বলতো অভ্রা? তুই সবটাই জানিস। ও এখন পুরোপুরিভাবে পৃথুলার। তুই তো ওর মস্তিষ্কের খণ্ডাংশেও নেই। থাকতে চাই না তো আমি। সে আমায় ভুলে ভালো আছে, ভালো থাকুক। আমিও চাই ভুলতে তাকে, খুব করে ভুলতে চাই ওকে, কিন্তু পারি না। আমার হৃৎপিণ্ডটা বারবার ওর কথা মনে করিয়ে দেয় আমায়। মনে হয় নাই বা পেলাম নিজের করে, অন্তত আমার পক্ষ থেকে ভালোবাসাটা তো বেঁচে থাকুক। তাহলে আবার মারতে চাস কেন ওকে? প্রশ্নটা অভ্রার ভাব পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল। মুহূর্তেই কণ্ঠে দৃঢ়তা প্রকাশ পেল অভ্রার। প্রতিশোধ। ও আমাকে ভালো নাই বা বাসলো, চাইলেই পারতো একটু দয়া দেখাতে, কিন্তু সে করেনি। সম্পর্কের শেষ মুহূর্তে সে আমায় হীন করেছে, তার কাছে, পৃথুলার কাছে, এমনকি আমার নিজের কাছেও। তাই আমাকে দয়াটুকুও না করার প্রতিশোধ হিসেবে ওকে শাস্তি দিতে চাই আমি। জেনে বুঝেও কেন আমায় ফাঁসালো সে? তমা বিরক্ত হলো খানি। এই অভ্রার মাথায় কখন কি চলে তা তমার পক্ষে বোঝা বড় দায়। জানি না বাপু, তোর যা মন চায় তাই কর। একতরফা ভালোই বেসে যা ওই প্রচ্ছেদকে। আমি কিছু বললে তো শুনবি না, তাই বলবো না। তমা মুখ ঘোরালো বিপরীত দিকে। অভ্রা করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল তমার দিকে। কিছু মুহূর্ত পর অভ্রা জানালা দিয়ে বাইরে দৃষ্টি দিল। ডার্ক সার্কেলে ভরা চোখ দুটো সিক্ত হলো খানিক। চোখ বন্ধ করে তাও বাধা দিল অভ্রা। মনে হাজারো কথা, যেই কথাগুলো অব্যক্ত, কখনো আর হয়তো চেয়েও বলা হবে না তার প্রচ্ছেদ দাদা ভাইকে। তারই মাঝে আজ যেন আরও একটা কথা যুক্ত হলো মনের তালাবন্ধী দুয়ারে। কোনো বেকার ছেলেও এমন করে চাকরি খুঁজে নাই যেভাবে আমি আপনাকে পাওয়ার তালিকা খুঁজেছি। দুনিয়ার ব্যাপক মানুষ বুঝলো আপনারে আমার লাগবেই লাগবে, শুধু শুধু আপনি মানুষটাই বুঝলেন না। চৌমুহনী বাস স্টপে বাস থামতেই নেমে এলো অভ্রা আর তমা। কনসার্টটা হবে এলাকার বিশাল আকারের পাইলট স্কুলের মাঠ প্রাঙ্গণে। বাস স্টপ থেকে রিকশায় করে প্রায় 5 মিনিটের পথ অতিক্রম করেই দেখা মিলল চৌমুহনী পাইলট হাই স্কুল।
ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো দুজনই। মাঠ জুড়ে এখন শুধু ক্যাটারিংয়ের লোকজনই। সামনেই বড় আকারের স্টেজ, শুধু স্টেজটাই তৈরি করে রাখা হয়েছে লোহা কাঠের মিশ্রণে তৈরি লম্বা লম্বা টেবিলের সাহায্যে। আগামীকাল স্টেজ কাঁপাতে আসছে কিনা কনসার্টের মস্ত নামকরা গায়ক দল, তাদের গানের সাথে তো হালকা পাতলা নাচটাও প্রযোজ্য, না হলে দর্শকের মন মুচবে কী করে? তাই তো বেশ মজবুত করেই স্টেজটা তৈরি করার দায়িত্ব পড়েছে অভ্রাদের পুরো দলের ওপর। সাদা রঙের টিস্যু কাপড়গুলো প্রয়োজন মাফিক ভাঁজ করতে করতেই টুটুলের নজর পড়ল অভ্রা আর তমার দিকে। স্টেজের কাজটায় এগিয়ে আসতেই হেসে তমাকে অভিনব পদ্ধতিতে অভিবাদন জানায় টুটুল। কিরে বিয়েতে বেরি, ঘর সংসার সুখের আছে তো তোর? তমা গিয়েই চাপড় বসালো টুটুলের পিঠে। পচাইবি না দোস্ত, সামনে থেকে নাও থাকতে পারি। টুটুল নিজের কাজ করতে করতে বলল, যা বেরি, তুই না থাকলেও চলবো, আমার বহু রানীরা আছে না। অভ্রাকে ইঙ্গিত করে বলা কথাটা বুঝতে পারল সবাই, তবে অভ্রার কোনো প্রকার প্রতিক্রিয়া দেখা গেল না। সে ব্যস্ত হলো স্নোফলের বক্সগুলো চেক করতে। তমা কোমরে হাত দিয়ে স্টেজের ডিজাইন ম্যাপটা দেখতে দেখতে বলল, তোর বহুরানীকে তো আগামীকাল দেখতে আসবে দোস্ত। হাসলো টুটুল, যেন এটা এক স্বাভাবিক কথাই, আর চোখে অভ্রার দিকে তাকিয়ে বলল, সে আসুকক্ষণ, আমাদের অবরা তো আর বিয়ে করার পাত্রী নয়, আর করলেও দোস্ত আমার থেকে বেশি খুশি কেউই হইব না। তমা নির্বাক তাকালো টুটুলের দিকে। তাদের বন্ধুমহলের এই হাস্যোজ্জ্বল ছেলেটা অভ্রাকে ভীষণ ভালোবাসে, প্রকাশ্য ভালোবাসায় বলা যায়, তবে ভাগ্য যে এই ছেলেটার সহায় নয়। অভ্রার প্রেমে তার মতিভ্রম হলেও ধর্মভ্রম হয়নি। অভ্রা যদি হিন্দু সম্প্রদায় না হতো তাহলে হয়তো টুটুল এতদিনই অভ্রাকে নিজের ঘরের রানী করেই নিত। কিন্তু ওই যে কথা একটাই, পূর্ণতা সবার জন্য নয়, টুটুলের জন্যও নয়। সে জানে অভ্রা তার হবে না, তবুও যেন আজীবন ভালোবাসার দৃঢ় প্রতিজ্ঞা করেছে টুটুল। সারাদিনের কাজ শেষ করে বেশ রাতই হয়েছে বাড়ি ফিরতে। টুটুল রায় এনে দিয়েছে অভ্রাকে। এটা নতুন নয়, সব সময় এমন হয়, দেরি হলে এই বন্ধুমহলই পৌঁছে দেয় দলের নারী সদস্যদের। আজও তার বিপরীত হলো না, তবে এই বিষয়টি সব সময় ঘোর বিরোধিতা করেন অভ্রার বাবা। তিনি কি আর জানেন যে সুযোগ পেলেও বন্ধু নামক শব্দটির অপমান করার মতো সদস্য অভ্রার দলে নেই? বিপরীত মস্তিষ্ক নিয়ে কখনোই কোনো ছেলে বন্ধু কোনো মেয়ে বন্ধুকে ছোঁয়নি। এমনকি অভ্রার থেকে বয়সে প্রায় 4 বছরের বড় টুটুল তাকে আকাশ সমান ভালোবাসা সত্ত্বেও কখনো বন্ধু ছাড়া অন্য কোনো লালসা নিয়ে ছুঁয়ে দেখেনি তাকে। তার কাছে ভালোবাসা দূর থেকে দেখতেই সুন্দর। কথা মতোই পরদিন বিকালে বাড়িতে এসে উপস্থিত হয় পাত্রপক্ষ। আপ্যায়নের ত্রুটি রাখেনি অভ্রার পরিবার, সামর্থ্যের মধ্যেই আয়োজন করেছে অতিথিদের জন্য। অভ্রাও দ্বিমত করেনি, বাবার কথা মানতে বাধ্য না হলেও বিনা প্রয়োজনে অমান্যও করে না অভ্রা। আজ সবই মেনে নিল, শুধু একটাই আবদার ছুড়ল, সে শাড়ি পরবে না, শালীনভাবে জামা পরেই পাত্রপক্ষের সামনে হাজির হবে। বাবা মানল। বড় মেয়েকে তিনি যথেষ্ট কঠোরভাবে পরিচালনা করেন, তবে তাই বলে কি ভালোবাসে না? মোটেও নয়। বাবারা সব সময় সব সন্তানকে সমান ভালোবাসে, তবে তা বহিঃপ্রকাশ করতে নারাজ। অভ্রার বাবার ক্ষেত্রেও এমনটাই পরিলক্ষিত। ছোট বোন অঙ্গ এসে উৎফুল্লতার সহিত অভ্রাকে জানায়, জানিস দিদি, ছেলেটা বেশ দেখতে, নামটাও সুন্দর, উষ্ণয়ন সেন সিংহ। প্লিজ দিদি রিকোয়েস্ট, এই ছেলেটাকে রিজেক্ট করিস না। অভ্রা উত্তর দেয় না, আয়নায় নিজেকে দেখে মুচকি হাসে, মনে দোলা দেয়, আমার প্রচ্ছেদের কাছে অন্য কোনো ছেলের সৌন্দর্য ফিকে পড়ে রয়। স্বাভাবিকভাবে পাত্রপক্ষের সামনে হাজির হলেও সেখানে থাকা একটি লোককে দেখে মুহূর্তেই থেমে যায় অভ্রা। মস্তিষ্ক জুড়ে একটা প্রশ্নই উঁকি দেয়, ওই লোকটা এখানে? পরিপাটি গোছানো কামরাটায় চোখ বুলিয়ে নিল উষ্ণ। পুরো নাম উষ্ণায়ন সেন সিংহ, পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, দেখতে শুনতেও সুদর্শন পুরুষ। চিন্তিত অভ্রা, ভীষণ চিন্তিত। ছেলেটা বলতে গেলে সব দিক দিয়েই পারফেক্ট, চাইলেই আরও ভালো মেয়ের খোঁজে যেতে পারে। সব ছেড়ে এই মধ্যবিত্ত পরিবারের শ্যামবর্ণের মেয়েটির জন্যই কেন সম্বন্ধ নিয়ে এলো? পরিবারের জোড়াজুড়িতে হয়তো, কিন্তু লোকটা যে তার সম্পর্কে অনেক কিছুই জানে, না হলে কি ওই দিন হঠাৎ রাস্তায় প্রচ্ছেদ বাসের সম্পর্কে কথা তুলতো? আমি ভাবিনি আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হবে।
মৃদু হাসলো উষ্ণ। বিছানার কোনায় আয়েশ করে বসলো সে। নিচের দিকে তাকিয়েই বলল, বলেছিলাম না আমাদের আবারও দেখা হবে, মিলল তো? অভ্রা ঠায় দাঁড়িয়ে শুনল। সূক্ষ্ম দৃষ্টিতে পরখ করতে লাগলো সামনে থাকা উষ্ণকে। লোকটা সত্যিই ভীষণ অদ্ভুত। সবটা না হোক, এটা তো জানে অভ্রা একজন খুনিরই প্রতিরূপ। প্রচ্ছেদবাসুকে খুন করতে চায়, তবু কোনো প্রতিক্রিয়া দেখাচ্ছে না লোকটি। কি সুন্দর আয়েশি ভঙ্গিতে বসে আছে অভ্রার রুমের বিছানার ওপর। অভ্রা চোখ ফিরিয়ে তাকালো দরজা দিয়ে ড্রয়িং রুমে থাকা অতিথিদের দিকে। দিব্যি সবাই খোশ গল্প করছে। একটু আগেই তাকে আর এই উষ্ণকে আলাদা করে কথা বলার জন্য রুমে পাঠানো হয়েছে। লোকটা রুমের দরজা খোলা রেখে দূরত্ব বজায় রেখে কথা বলছে, যেন কেউ খারাপ না ভাবতে পারে। চাইলে বুঝতে পারেন মিস, বিছানা অনেক জায়গা আছে। উষ্ণের ডাকে সেই দিকে ফিরে তাকালো অভ্রা। বসলো না। তার রুমে তাকেই কিনা অতিথি আপ্যায়ন করছে। তোমার রুমটা বেশ গোছালো। যাক, আমারই সুবিধা। একদিক দিয়ে আমি আবার বেশ অগোছালো, বুঝলে? তা তুমি বুঝি একাই থাকো এই রুমে? ছোট বোন থাকে আমার সাথে। কে, অঙ্গ? ভারী মিষ্টি তোমার বোনটা, তোমার থেকেও বেশি। তাহলে ওর জন্য সম্বোধন নিয়ে আসতেন। অভ্রার বিরক্তিকর কথায় হেসে ফেলল উষ্ণ। মেয়েটাকে রাগ হাতে বেশ লাগছে তার। স্বভাবত শান্ত মেয়েটির রাগ সত্যি সুন্দর। অঙ্গের বয়সটা একটু বেশি হলেই ওকেই বিয়ের জন্য প্রস্তাব দিতাম, কিন্তু তা তো আর সম্ভব না। দুধের স্বাদ গড়িয়ে মেরে অঙ্গের বড় বোনই যথেষ্ট। অভ্রা বিরক্ত হলো। বুঝলো এই লোকটার সাথে অযথা তর্কে গিয়ে লাভ নেই, সরাসরি কথা বলতে হবে। এই বিয়েটা হবে না, তাই না? উষ্ণ চোখের ইশারায় বাইরেটা দেখিয়ে বলল, বড়রা কথা বলছে তো, দেখো নাকি সিদ্ধান্ত হয়। তারা যদি ঠিক করে ফেলে তাহলে কেন হবে না? আপনি তো রাজি নন, তাই না? উষ্ণ শান্ত দৃষ্টিতে তাকালো অভ্রার দিকে। রাজি না হওয়ার কারণ? এই লোকটার কথা একটুও ভালো লাগছে না অভ্রার। লোকটা কি বুঝতে পারছে না অভ্রা কেন এই কথাগুলো বলছে? আপনি যথেষ্ট সুন্দর আর আমি কালো, সেটাই কি যথেষ্ট নয় আপনার আমাকে পছন্দ না হবার জন্য? উষ্ণের নড়চড় হলো না, দৃষ্টিও নড়ল না অভ্রার দিক থেকে। চুপটি করে শুনতে লাগলো মেয়েটির অপ্রয়োজনীয় কথাগুলো। সে কি আর জানে উষ্ণায়ন সেন সিংহ এই অভ্রায়িনী মজুমদারের হালচাল জেনেই মাঠে নেমেছে পুরো দমে। বিয়ের পর না হয় ছুরি দিয়ে চামড়া ছিঁড়ে ফেলে দেবো। অদ্ভুত কথার দরুন অভ্রা চোখ বড় বড় করে তাকালো উষ্ণের দিকে। কি? অভ্রার অবাকতা দেখে ব্যস্ত হলো উষ্ণ। আরে টেনশন নট, তোমার কালো চামড়া ছিলবো না, আমার সাদা চামড়াটা ছিলে ফেলবো বললাম। তাহলেই তো সেম সেম হয়ে যাবে, তাই না? আমি দেখতে সুন্দর না বলেও আপনি বিয়ে করবেন বলছেন? বুক ফুলিয়ে নিঃশ্বাস ফেলল উষ্ণ। দৃষ্টি দিল রুমের দেয়ালে ঝুলতে থাকা একটা ছবির ফ্রেমের দিকে, যেখানে অভ্রার হাস্যোজ্জ্বল মুখটা দৃশ্যমান। সেথায় তাকিয়ে উষ্ণ বলে উঠল, ঘর কোনো মুখচেরা অন্তর্মুখী, অন্তরের ভাবনারা 12 মাসই সূর্যমুখী। লোকটা বেশ রসিক, তা বুঝতে বিলম্ব হলো না অভ্রার। তবে খুব একটা না ঘেটে নিজের কাজ করতে লাগলো। আপনি নিশ্চয়ই জানেন আমি একজন খুনি। একজন খুনিকে তো কেউ জেনে বুঝে বিয়ে করবে না, তাই না? খুনি হতে যাও, এখন তো হওনি, আর সেটা তো সবার ক্ষেত্রে নয়। এত কিছু জানেন আমার সম্পর্কে? খুব একটা বেশি না, টুকটাক। আমার পক্ষে বিয়েটা করা সম্ভব নয়। হয়ে উঠবে সম্ভব, আমি একজনকে ভালোবাসি। কিন্তু সে তো অন্য কারোর। অন্তরে আঘাত কাটলো কথাটা। এটা যে নতুন কিছুই নয়। যতবারই কানে আসে তার প্রচ্ছেদ অন্য কারোর, ততবারই এমন হয়। 2 বছর আগেও কথাটা অভ্রার নিকট বিষের মতন ঠেকত। বুক চিরে কান্না আসতো। সহ্য করতে না পেরে নিজেকে নিজেই আঘাত করত। তবে সময়ের আগমনে অভ্রাও শক্ত পাথরে রূপান্তরিত হয়েছে। অন্তর পড়লেও আগের মতো আর চিৎকার করে কাঁদে না সে। কিন্তু এই লোকটি এত কিছু কী করে জানলো? সে কি নজর রাখছে অভ্রার প্রতিটি কাজের ওপর? আপনি কি করে জানলেন? উষ্ণ হাসলো, বিরল সেই হাসি, যেই হাসিতে অভ্রা ক্ষণে ক্ষণে ভয় পেয়ে উঠছে। এই না লোকটা আবার এক অদ্ভুত কথা বলে ওঠে সেই ভয়ে।
প্রচ্ছেদ বাসু 2 বছরের দাম্পত্য জীবন পার করছে তার স্ত্রী পিথুলা বসুর সাথে। আইনি কাগজপত্র তো তাই বলছে। অভ্রার মনে কু ডাকছে। লোকটা কি চেনে প্রচ্ছেদকে? তারা কি পরিচিত? এই উষ্ণ কি কোনোভাবে প্রচ্ছেদের লোক? আজ 2 বছর পর প্রচ্ছেদের আবার অভ্রার পেছনে কেন পড়বে? সে কি মনে রেখেছে অভ্রাকে? প্রচ্ছেদকে কি করে চেনেন আপনি? অনেকেই তাকে চেনে, তাদের মাঝে আমিও একজন। অভ্রা কিছু বলার মতো খুঁজে পেল না। লোকটা এমনভাবে কথা বলে যে পরবর্তীতে কথা বলার ভাষা থাকে না অভ্রার। যাওয়ার সময় ঘনিয়ে এলো। উষ্ণায়নের পক্ষ থেকে আসা আত্মীয়রাও কথাবার্তা সেরে নিল। প্রস্তুতি দেখে উষ্ণ উঠে দাঁড়ালো অভ্রার বিছানা ছেড়ে। সামনাসামনি এসে দাঁড়ালো অভ্রা। নয়নে নয়ন মিলেছে দুজনার। অভ্রার দৃষ্টিতে পরখ করার চিন্তা আর উষ্ণের দৃষ্টিতে একরাশ মুগ্ধতা। ভেবেছিলাম তোমায় চতুর্থ দেখা সারিতে দেখব, হলো না। তবে আমি অপেক্ষা করতে জানি শ্যামাকালী। সব রূপে সবাইকে দেখার অধিকার সবার থাকে না মিস্টার উষ্ণায়ন সেন সিংহ। নারীর কিছু কিছু সাজ বিশেষ মানুষের জন্যই তোলা থাকে। উষ্ণায়নের কোনো প্রকার ভাবান্তর হলো না। আগের মতোই মৃদু হাসি নিয়ে বলে উঠল, সে তোমায় মায়ে জড়িয়েছিল, কিন্তু নিজে জড়ায়নি। তাকে ভালোবাসতে বাধ্য করেছিল, অতঃপর সে নিজেই তোমাকে ভালোবাসেনি। এমন ভালোবাসা শীর্ণ করা খুব জরুরি, বুঝলে ভুল? কথাটা বলেই দরজা বরাবর হাঁটা ধরল উষ্ণ। একটু গিয়ে থেমে পেছনে ফিরে তাকালো আবারও অভ্রার দিকে। হাসিটা আরেকটু প্রসারিত করে বলল, আমাদের আবারও দেখা হবে শ্যামফুল, নিজের খেয়াল রেখো। আমি বলছি বলে নয়, তোমার নিজের প্রয়োজন বলেই বলছি। আসছি। অভ্রা তাকিয়ে রইল উষ্ণের যাওয়ার পানে। মাথায় ঘুরছে উষ্ণের বলে যাওয়া তীরবিদ্ধ কথাগুলো। কোনোটাই মিথ্যা নয়। চোখের পাতায় ভেসে উঠল প্রচ্ছেদের মুখের আদলখানা। মনে উত্তাল ঝড় নিয়ে বলে উঠল, আপনি জানতেন আপনার অভাবে আমার মৃত্যু হবে। এই যে আমি বেঁচে আছি, কিভাবে কেউ না জানুক। আপনার তো জানার কথা প্রচ্ছেদ দা ভাই। দেহের দাবি নিয়ে বলতেই পারি বেঁচে আছি, কিন্তু মনের খবর রাখে কজন বলতে পারেন? সেদিন রাতটা পার করলো অভ্রা। বিয়ের ব্যাপারে কিছুই জিজ্ঞেস করেনি তার বাবা মা। তবে অভ্রা বেশ ভালোভাবেই জানে একটা সময় তাকে ঠিকই জিজ্ঞেস করা হবে এই বিষয়ে। তমা টুটুল ফোন করে খবর নিল। অভ্রা প্রতিদিনের মতোই সবটা জানালো। দেখতে আসাটাই প্রথম নয় তার, এই নিয়ে 18তম। অভ্রার হিসেব আছে, এর মধ্যে 7টা নাকচ করেছে ছেলেপক্ষ নিজে। কখনো অভ্রার গায়ের রং কালো বলে, আবার কখনো অভ্রার কাছে সম্মতি নেই বলে। আর বাকিগুলো অভ্রা নিজেই নাকচ করেছে। বাবা মাকে বলেছে ছেলেপক্ষ মানতে না চাইলে সরাসরি ছেলের সাথে কথা বলেছে। প্রতিবারই ঘুরে ফিরে একটা কথাই জানিয়েছিল অভ্রা, সে অন্য একজনকে ভালোবাসে। এই কথাটা শুনেই সবাই ফিরে গেছে। কিন্তু এইবারের ব্যাপারটা ভিন্ন। উষ্ণায়নকে খুবই অদ্ভুত লাগলো অভ্রার নিকট। তবে মনকে শক্ত করে অভ্রা এইবারও নাকচ করার সিদ্ধান্ত নিল। পরদিন খুব সকালে অভ্রা যখন কলেজের জন্য রেডি হয়ে নাস্তা করতে টেবিলে বসলো, তখনই অভ্রার বাবা প্রশ্ন ছুড়ল তার দিকে, তুই কি সিদ্ধান্ত নিয়েছিস? ঢোক গিলল অভ্রা, কিছুই বলল না। সামনে থাকা চায়ের কাপটায় চুমুক দিল। বিস্কিটের প্লেটটা আস্তে করে ঠেলে দিয়ে বুঝিয়ে দিল সে খাবে না বিস্কিট। অভ্রার মা বলল, বিস্কুট খাবি না? তাহলে বস, আমি চিড়ে ভিজিয়ে দিচ্ছি, দুধ চিনি দিয়ে খেয়ে নিস। সাথে সাথে মানা করলো অভ্রা। না মা, এখন ওসব খাবো না, দেরি হচ্ছে, চাটুকু খেয়েই বেরোবো। প্রতিবার না করে দিস তুই। ভেবে দেখিস, তোর দুটো ছোট ভাই বোনও আছে। অঙ্গের কথাটা একটু ভাবিস। ছেলেটা ভালো, একটু ভেবেচিন্তে সিদ্ধান্তটা নিস। অভ্রা কিছুই বলল না, চাটুকু খেয়েই রওনা হলো। উদ্দেশ্য কলেজ। সামনেই অনার্স সেকেন্ড ইয়ারের মিড টার্ম এক্সাম, তাই ক্লাসগুলোতে একটু বেশি মনোযোগ দিতে হচ্ছে এই সময়টায়। ক্লাস শেষ করে এবার রক্ত প্রমুখ সংগঠনে যাবে। কোনো একটা স্কুলে ক্যাম্পেইন আছে আজ। পরিকল্পনা মতো এই দিক সেই দিক সামলে ফিরতে ফিরতে রাত প্রায় 10:30 বাজলো। এত রাত হওয়ায় অভ্রার বাবা আর বিয়ের প্রসঙ্গে প্রশ্ন তোলেনি। অভ্রার বাবা অশোক মজুমদার একজন বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। মেয়েকে শাসনে রাখলেও আদরেও কম রাখেন না তিনি। তার বড় মেয়েটা খুবই স্বল্পভাষী, বিশেষ করে বাবার ক্ষেত্রে।
যতই নরম ভাষায় কথা বলুক না কেন, মেয়েটা সবসময় মাথা নিচু করে উত্তর দেয়। কিছু কিছু ক্ষেত্রে মতের অমিল হয় বটে, আবারও